সো আজকে আমরা পড়ব কি মেজারিং দ্য কন্ডাক্টিভিটি, যে আসলে কোনো একটা সাবস্টেন্সের কন্ডাক্টিভিটি কি। গত ক্লাসে আমরা শুরু করছিলাম যে কন্ডাক্টিভিটি, ওই কন্ডাক্টিভিটি অফ সলিউশনস, এই যে কিভাবে মেকানিজম অফ ইলেকট্রোলাইটিক কন্ডাকশন, কিভাবে এটার মধ্যে দিয়ে আয়নগুলো ট্রান্সফার হয়। আমরা আগের চ্যাপ্টারে পড়েছি ইলেকট্রোলাইসিস, তাই না? সেই ইলেকট্রোলাইসিস পড়ার সময় কিন্তু আমরা দেখিয়েছি যে কিভাবে আয়নগুলো একটা ইলেকট্রোড থেকে আয়নগুলো কিভাবে ছড়িয়ে যায়, অথবা ইলেকট্রোলাইট থেকে কিভাবে আয়নগুলো ইলেকট্রোডে জমা হয়। সো সেই বিষয়গুলোই কিন্তু আমরা এখানে মেকানিজম আকারে দেখেছি। দেখো, ইন সলিউশন দ্য ইলেকট্রোলাইটস আর অটোমেটিকলি স্প্লিট। যখন আমরা একটা সলিউশন নেই, সেই সলিউশনের মধ্যে আয়নগুলো কমপ্লিটলি স্প্লিট হয়ে যায়, তবে যদি সেটা ঘনমাত্রা খুব কম হয়। কিন্তু ঘনমাত্রা যদি অনেক বেশি হয় তাহলে কিন্তু এর পুরোটা ভালোভাবে ডিজলভ হবে না বা আয়নগুলো তৈরি হবে না। জাস্ট ডাইলুট, খুব ডাইলুট যদি সলিউশন হয় সেক্ষেত্রে তার ঘনমাত্রাটা তার আয়নগুলো কমপ্লিটলি ডিসোসিয়েট হবে। দ্য আয়ন এক্সিস্ট অনলি ফর এ শর্ট ইন্টারভাল। এই যে আয়নটা তৈরি হয়, এই আয়নটা খুব কম সময়ের জন্য তৈরি হবে। সো এবং তৈরি হওয়ার সাথে সাথে কি হবে, এইখানে যে পজিটিভ আয়ন নেগেটিভ আয়ন, দ্যাট উইল মুভ টুয়ার্ডস দ্য অপোজিট আয়ন। এখানে যে ইলেকট্রোড গুলো আমরা নিয়েছি, সেই ইলেকট্রোডের এই যে ইলেকট্রোড একটা আছে পজিটিভ পোল, একটা আছে নেগেটিভ পোল। তাহলে এই যে নেগেটিভ পোল মানে কি, এখানে অনেক বেশি পরিমাণে ইলেকট্রন আছে। আচ্ছা, তাহলে আর এই পাশে ডেফিসিয়েন্সি অফ ইলেকট্রন, তার মানে এখানে ইলেকট্রনের ঘাটতি আছে। তাহলে ইলেকট্রনের যদি ঘাটতি থাকে তাহলে সেক্ষেত্রে এই যে ইলেকট্রোডটা, এই ইলেকট্রোডে ওভারঅল ইলেকট্রনের ঘাটতি আছে। তখন এইখানে যে আয়নটা থাকবে, সেই আয়নের নেগেটিভ পার্টটা এই ইলেকট্রন, নেগেটিভ পার্ট মানে কি, একটা অ্যানায়ন, তাই না? অ্যানায়নের ইলেকট্রন বেশি থাকে, তাহলে ওই অ্যানায়ন কি করবে, একটা ইলেকট্রন এই ইলেকট্রোডে দান করে তখন একটা, সেটা গ্যাস হিসাবে হোক অথবা মেটাল হিসেবে হোক, এই ইলেকট্রোডের গায়ে জমা হয়ে যাবে। আর এখানে ঠিক একইভাবে, যেহেতু এইখানে ইলেকট্রন এফিসিয়েন্সি আছে, মানে প্রচুর পরিমাণে ইলেকট্রন আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, এই এখান থেকে ইলেকট্রোড থেকে একটা ইলেকট্রন অথবা দুইটা ইলেকট্রন যতগুলো থাকবে, এই যে এখানে যদি পজিটিভ আয়ন 1 থাকে, পজিটিভ আয়ন 2 থাকে, তাহলে সেক্ষেত্রে দুইটা ইলেকট্রন গ্রহণ করবে অথবা একটা ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে এই ইলেকট্রোড থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে সেক্ষেত্রে তখন এই যে মেটাল হিসেবে এই ইলেকট্রোডের গায়ে জমা হয়ে যাবে। সো এইভাবে কিন্তু আমরা মেকানিজমটাকে দেখিয়েছি। সো ইলেকট্রোলাইসিস অথবা এই যে আমরা ইলেকট্রোলাইসিস যা করেছি, তো এখন আমরা একটা ফর্মুলা শিখেছি বা একটা প্রসেস, যে আসলে কতটুকু পরিমাণ সাবস্টেন্স এখানে ডিপোজিট হবে, দ্যাট উইল ডিপেন্ড অন এই যে এর ভিতর দিয়ে আমরা কতটুকু পরিমাণ ইলেকট্রিসিটি পাস করছি। আচ্ছা, তাহলে ইলেকট্রিসিটির পরিমাণ যত বেশি বা কম হবে তার উপরে ভিত্তি করে এখানে আমরা বেশি পরিমাণ সাবস্টেন্স হয় ডিপোজিট হবে অথবা এখান থেকে রিলিজ হবে। সো দ্যাট উইল, আরেকটা আছে কি, এই যে কি ধরনের মেটাল বা ইলেকট্রোডটা আমরা কি ধরনের নিয়েছি, দ্যাট মিন ইলেকট্রোড না, আসলে ইলেকট্রোলাইটের উপরে, যে ইলেকট্রোলাইট পটাশিয়াম ক্লোরাইড না সোডিয়াম ক্লোরাইড না ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ভিন্ন ভিন্ন ধরনের ইলেকট্রোলাইটের কারণে আমরা ভিন্ন পরিমাণ সাবস্টেন্স এখানে পাবো। স্যার আমরা তো একবার অ্যানোডের পাইনি, ঠিক না? হ্যাঁ হ্যাঁ স্যার এটা যদি মনে করেন মোটা নিছি বা চিকন নিছি, ওটা কি দিকে করবে? হ্যাঁ, এটা ইফেক্ট করবে। যে তাহলে সেক্ষেত্রে অ্যাক্টিভ সারফেস এরিয়া, আমি যেমন কালকে দেখিয়েছিলাম, মনে করো আমরা আসলে পাথ নেব এরকম, এই যে মনে করো দুইটা, এটা একটা ইলেকট্রোড, এটা একটা ইলেকট্রোড, অ্যানোড এবং ক্যাথোড। সো এরপরে আমরা যদি এখন আসলে ইলেকট্রন, তোমার এই যে সারফেসটা আছে, এই সারফেস অথবা এই সারফেস, আসলে এই দুইটা তো আমাদের কোনো একটা সলিউশনের মধ্যে ডিপ করা আছে। সো তখন কি হবে, ইলেকট্রন এই সারফেসের মধ্যে থেকে, দ্যাট মিন্স এর পাশে যে ইলেকট্রোলাইট আছে সেখান থেকে ইলেকট্রন গ্রহণ করতে পারবে অথবা দান করতে পারবে। তাহলে এখন যদি মনে করো এই ইলেকট্রোডের বদলে আমরা যদি আরেকটা বড় ইলেকট্রোড নিলাম, তার মানে সারফেস এরিয়াটা বেশি হলো, তাহলে সেক্ষেত্রে রিঅ্যাকশনের পসিবিলিটি কি এটা বেশি হবে না এটা বেশি হবে? ডেফিনেটলি বড়টা বেশি হবে। তার মানে অ্যাক্টিভ সারফেস এরিয়া যা বেশি থাকবে তার জন্য
ইলেকট্রন বা রিঅ্যাকশনটা বেশি হবে এবং সাবস্টেন্স ডিপোজিট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাহলে তুমি যদি এখন মোটা একটা রড নাও আর সরু একটা রড নাও, তাহলে দুইটার মধ্যে অ্যাক্টিভ সারফেস এরিয়া কার বেশি হবে তার উপরে ভিত্তি করে মোটাটা, তাহলে সেক্ষেত্রে আমরা রিঅ্যাকশনটা ওইখানে বেশি পাবো এবং ওইখানে বেশি পরিমাণে সাবস্টেন্স। নরমালি আমরা ইলেকট্রোড গুলো এরকম পাথ হিসেবে নেই। সো সুবিধা এই দুইটা দিয়ে বুঝাইলে ভালো হয়, যে একটা ছোট পাত আছে আর একটা বড় পাত আছে, তাহলে বড় পাতে বেশি পরিমাণ এরিয়ার মধ্যে আমার আয়ন গুলো যুক্ত থাকবে অথবা কন্ট্যাক্টে থাকবে, যে কারণে আমরা এখানে বলতে পারবো কি এই যে এই বড় সারফেস এরিয়া এর ভিতর দিয়ে ইলেকট্রন ফ্লো হওয়ার পসিবিলিটি বেশি, therefore we will have more number of ions or রিঅ্যাকশনটা বেশি হবে। এই তাহলে এই আরো আছে টেম্পারেচার, এই যে আয়নগুলো কিভাবে মুভ করবে। যদি দেখো যে এখানে আমাদের আয়নের সলিউশনটা যদি খুব মানে হাই টেম্পারেচার হয়, তাই না, এই ইলেকট্রোলাইটের টেম্পারেচার যদি বেশি হয়, তাহলে আমরা কি করতে পারবো, এই ইলেকট্রোলাইট যে আয়নের টেম্পারেচার যদি বেশি হয় তাহলে আয়নগুলোর ছোটাছুটি বেশি হবে, তাহলে সেক্ষেত্রে এই আয়নগুলো এখানে যাওয়ার পসিবিলিটিটা বেড়ে যাবে। আচ্ছা, তাহলে টেম্পারেচার যদি বেশি হয় এই ইলেকট্রোলাইটের, তাহলে এটা একটা হলো। আবার আর একটা আছে কনসেন্ট্রেশন। যখন এই ইলেকট্রোলাইটের কনসেন্ট্রেশন, এটা একটা উল্টা জিনিসটা কি, যে যদি দেখো যে আমরা একটা উইক ইলেকট্রোলাইট নিলাম, উইক ইলেকট্রোলাইট মানে এটা কি না, ইলেকট্রন ধারণ ক্ষমতা কম না। উইক ইলেকট্রোলাইট মানে হলো যেটা কমপ্লিটলি আয়োনাইজ হয় না, মানে যেই ইলেকট্রোলাইট গুলো, যেমন আমরা যদি বলি হাইড্রোক্লোরিক অ্যাসিড, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, এই ইলেকট্রোলাইট গুলো 100% বা ক্লোজ টু 100% এটা আয়োনাইজ হয়ে যায় যখন তুমি পানিতে ডিজলভ করো অথবা মানে এসের মধ্যে। তাহলে এই যে ইলেকট্রোলাইট যদি কমপ্লিটলি আয়োনাইজ হয়ে যায় তাহলে সেটাকে বলবো আমরা স্ট্রং ইলেকট্রোলাইট, আর যদি পার্শিয়ালি আয়োনাইজ হয় তাহলে সেক্ষেত্রে সেটা উইক ইলেকট্রোলাইট। এখন যদি আমরা বেশি পরিমাণ ইলেকট্রোলাইট নিলাম, বেশি পরিমাণ ইলেকট্রোলাইট মানে যে মনে করো আমরা এখন কনসিডার করছি উইক ইলেকট্রোলাইট। সো উইক ইলেকট্রোলাইট বেশি পরিমাণ নেওয়ার মানেটা কি, যে সেক্ষেত্রে তার মনে করো আমরা 100 গ্রাম ইলেকট্রোলাইট নিলাম, তো অথবা 100টা মলিকুল নিলাম, 100টা মলিকুলের মধ্যে 10টা বা 20টা আয়োনাইজ হবে, বাকি থাকলো 80টা। এখন তুমি যদি ওই 100 গ্রামের জায়গায় বা 100 মলিকুলের জায়গায় 200 মলিকুল তুমি অ্যাড করে দিলা, তখন কি হবে, যে 180টা থাকবে কি মানে ডিসোসিয়েট হবে না। তার মানে কি, ওই ডিসোসিয়েট যে মলিকুল গুলো হচ্ছে না সেগুলো কিন্তু আয়নের মিশের মানে প্রবাহকে বাধা দেবে। তার মানে যদি ওই উইক ইলেকট্রোলাইটের কনসেন্ট্রেশনটা যদি বেশি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি হবে, আয়নটা বাধা পাবে, মানে আয়নটা যে ট্রান্সফার হয় মুভমেন্ট অথবা মোবিলিটি, এই মোবিলিটিটা তখন হিন্ডার্ড হয় অথবা বাধাপ্রাপ্ত হয়। যে কারণে আমরা বলবো কি যে এই যে উইক ইলেকট্রোলাইট তার কনসেন্ট্রেশন যদি বেশি হয় তাহলে তার এই যে কত পরিমাণ সাবস্টেন্স অথবা রিঅ্যাকশনটা যত হবে সেটা পরিমাণটা কমে যাবে। ওকে, তাহলে ওই কথাগুলি আমরা এখানে বলেছি কিভাবে অ্যারেনিয়াস ইকুয়েশন। আজকে আমরা দেখবো তাহলে কন্ডাক্টিভিটিটাকে কিভাবে মেজার করি। আসলে কন্ডাক্টিভিটি কি জিনিস, যে কোনো একটা পদার্থের ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হতে পারে এবং দ্যাট উইল ডিপেন্ড অন তার ভিতরে কতগুলো আয়ন আছে। মানে আমরা যদি এই যে পানির মধ্যে দেখি যে টোটাল ডিজলভ সলিড বলে একটা টার্ম বলছিলাম টিডিএস মানে কোনো একটা সাবস্টেন্সের মধ্যে অথবা লিকুইডের মধ্যে কি পরিমাণ সলিড সাবস্টেন্স ডিজলভ অবস্থায় আছে, দ্যাট ইজ টিডিএস। ওকে, তাহলে এই যে টিডিএস তার মানে যতগুলো আয়ন আছে সেই আয়নের সংখ্যাটাই হবে কি তার, যে কাকে খুঁজছো, রেজওয়ান স্যার ক্লাসে চলে গেছে, তো ক্লাস আছে না, হ্যাঁ চলে গেছে। আচ্ছা, তাহলে টোটাল নাম্বার অফ আয়নস, যে কোনো একটা সলিউশনের মধ্যে টোটাল নাম্বার অফ আয়নস কত হবে সেটা হবে আমাদের যে কন্ডাক্টিভিটি। যে আসলে কন্ডাক্টিভিটি না, টোটাল নাম্বার অফ আয়নস না, টোটাল নাম্বার অফ আয়নস থাকার কারণে কতটা ইলেকট্রিসিটি
প্রবাহিত হতে পারে, দ্যাট ইজ দ্য কন্ডাক্টিভিটি অফ দ্যাট সলিউশন। ওকে, তাহলে সেটাকে আমরা কিভাবে মেজার করব? এর জন্য খুব সিম্পল একটা ইনস্ট্রুমেন্ট আছে, আমরা এটাকে বলি কন্ডাক্টোমিটার। কন্ডাক্টোমিটার এই যে একটা টিপ আছে, একটা কলমের মতো নরমাল, এই যে যেটা দেখতে পাচ্ছ কালো, তাহলে এটা দেখতে অনেকটা কলমের মতো। এই সামনে একটা সেল আছে, তার মানে এইরকম ইলেকট্রোড, দুইটা ইলেকট্রোড, এটা একটা ইলেকট্রোড, এটা একটা ইলেকট্রোড। আমরা ওই যে আগে যে ইলেকট্রোলাইসিসের সেলগুলো দেখাইছি, এইটা একটা ইলেকট্রোড, এটা একটা ইলেকট্রোড, ঠিক একই জিনিস ওইখানে তৈরি করে রাখা আছে একটা কলমের মতো, কলমের থেকে একটু মোটা, বা যদি বলি একটা মোটা কলম, আমরা যে 2-3 রঙের কলম একসাথে ব্যবহার করি, ঠিক অতটুকু মোটা। সো এটা দেখে এরকমই মনে হবে, জাস্ট কলমের মতো। তুমি করবা কি, এটাকে এই সামনে, এটা তো ত্রিকোণ আছে, দুইটা আছে ইলেকট্রোড, এটা উপরে কানেকশন দেওয়া আছে। তখন করতে হবে কি, জাস্ট এই যে অংশটা, এই অংশটা তুমি যেই দ্রবণের কন্ডাক্টিভিটি মেজার করতে চাও, সেই দ্রবণের মধ্যে এটা ডিপ করো, অটোমেটিক্যালি তুমি এই ডিসপ্লেতে দেখতে পাবা তার কন্ডাক্টিভিটি কত। জাস্ট খুবই সিম্পল। এটা হলো যা আমরা এখানে 2 রকমের ব্যবস্থা ইউজ করি। এই যে ইনস্ট্রুমেন্টটা কন্ডাক্টিভিটি মেজার করার জন্য 2 রকমের সিস্টেম আছে। একটা হলো এই যে ইলেকট্রোড ইউজ করে, আর একটা ইলেকট্রিক কয়েল ইউজ করে। দেখো, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন মেথড, আর একটা হলো এসি বাইপোলার মেথড। সো এই ধরনের 2টা ইলেকট্রোড, আর এইখানে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন মেথড। সো এই 2টা প্রসেসের মাধ্যমে আমরা এই কন্ডাক্টিভিটিটা মেজার করতে পারি। এর ভিতরে একটা আছে কি, এখন কিছু কিছু দ্রবণ আছে যাদের মধ্যে যদি তুমি নরমালি যে কোনো মেটাল ডিপ করো, তাহলে ওই সলিউশনগুলো, যেমন কনসেন্ট্রেটেড অ্যাসিড আছে, খুব গাঢ় যদি অ্যাসিডের মধ্যে তুমি যে কোনো একটা মেটাল যদি ডিপ করো, তাহলে কি হবে? হ্যাঁ, মেটালটা গলে যাবে। তাহলে আমাদের যদি এই যে ইলেকট্রোড, এই ইলেকট্রোডটা তো কোনো না কোনো মেটাল দিয়ে তৈরি, তাহলে সেই ক্ষেত্রে তুমি যদি এই ইলেকট্রোডটাকে যদি তুমি কনসেন্ট্রেটেড অ্যাসিড বা কনসেন্ট্রেটেড বেস, অ্যাসিড বা অ্যালকালির মধ্যে ডিপ করো, তাহলে কি হবে? এটা দ্রবীভূত হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমাদের এই জিনিসটাই নষ্ট হয়ে গেল। তো তার মানে কি, আমরা সবগুলো সলিউশনের কন্ডাক্টিভিটি এই ধরনের ইলেকট্রোড কন্টেইনিং সাবস্টেন্স দিয়ে বা মাপতে পারবো না। তখন আমাদের অন্য আরেকটা ব্যবস্থা করতে হবে, আমাদের প্লাস্টিকের একটা আবরণ দিয়ে করতে হবে, যাতে কিনা, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, প্লাস্টিকের যদি আবরণ থাকে, তার মানে প্লাস্টিকের তো একটা রেজিস্ট্যান্স আছে, তার ভিতর দিয়ে আয়ন খুব কম পরিমাণে পরিবাহিত হয়। সো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো কি, যে যদি কোনো একটা দ্রবণের কন্ডাক্টিভিটি খুব কম হয়, তাহলে সেখান থেকে আমরা কোনো কন্ডাক্টিভিটি পাবো না। আর সেক্ষেত্রে ওই যে প্লাস্টিকেরটাকে যদি আমরা দ্রবণের মধ্যে ডিপ করি, তাহলে সেক্ষেত্রে যদি অ্যাসিড বা অ্যালকালি যাই হোক না কেন, রিয়াকশন হবে না, গলবে না। তার মানে ওইটা দিয়ে আমরা হাই কনসেন্ট্রেটেড অথবা হাই কন্ডাক্টিভিটি বিশিষ্ট কোনো একটা সাবস্টেন্সের কন্ডাক্টিভিটি মেজার করতে পারবো, কিন্তু ওইটা দিয়ে লো কন্ডাক্টিভিটিটা মেজার করতে পারবো না। ওকে, তাহলে এই যে 2টা প্রসেস, একটা হলো বললাম ইয়েস, তাহলে যেগুলো কন্ডাক্টিভিটি কম অথবা যেগুলো খুব সহজে কোনো মেটালকে ডিজলভ করবে না, সেইগুলোর জন্য আমরা এই প্রসেসটা ব্যবহার করব। হ্যাঁ, কন্ডাক্টিভিটি দুইটাই কন্ডাক্টোমিটার, শুধুমাত্র এই যে প্রসেসটা, এখানে একটা হলো কয়েল টাইপ আর একটা হলো এই ইলেকট্রোড টাইপ। সো আমরা একটু দেখি, conductivity can be measured either by a two alternating bipolar method or electromagnetic induction method. যে দুইটা দেখাইছি, এটা একটা প্রসেস, এটা একটা প্রসেস। আচ্ছা, the bipolar method measures the current that passes through the solution between a pair of electrons. তাহলে বাইপোলার মেথড যেটা, আমরা এই দুইটা এটার কথা বলেছি, তাহলে এই প্রসেসের মধ্যে কি হয়, সো এইখানে এই ইলেকট্রোড এবং এই ইলেকট্রোডের মধ্যে কতটুকু পরিমাণ কারেন্ট প্রবাহিত হয় সেটা মেজার করবে, তাহলে আমরা পাবো। আর এখানে কি হবে, এইখানে এই কয়েলের মাধ্যমে, এই কয়েলের ভিতর দিয়ে কতটুকু ইলেকট্রিসিটি জেনারেট হয়। দেখো, the electromagnetic induction method measures the induction current generated by two coils immersed in the solution.
তাহলে দুইটা কয়েল এখানে রাখবো, সেই দুইটা কয়েলের মধ্যে দিয়ে কতটুকু পরিমাণ ইলেকট্রিসিটি জেনারেট হবে সেটা আমরা মেজার করব ইন দা ইন্ডাকটিভ বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন মেথড। আর একটা আছে কি, কন্ডাক্টিভিটি মিটার দ্যাট ইউজ দ্য বাইপোলার মেথড হ্যাভ এ সিম্পল স্ট্রাকচার, যেটা আমরা এখানে দেখিয়েছি একদম খুব সিম্পল, ইলেকট্রোলাইসিস আমরা যা করেছি সে একদম সিম্পল স্ট্রাকচার। তাহলে কিন্তু সমস্যাও আছে, bipolar method have a simple structure allowing the creation of a compact measurement system. They are also good for measuring low conductivity aqueous solutions such as pure water. মানে একদম যদি যার কন্ডাক্টিভিটি খুবই লো সেটাকেও যদি আমরা মেজার করতে চাই তাও মোটামুটি করা সম্ভব, কারণ এখানে আমাদের কোনো রেজিস্ট্যান্স বা কিছু তৈরি হয় না, জাস্ট ওইসব পানির মধ্যে অথবা যে দ্রবণ সেই দ্রবণের মধ্যে ডিপ করলেই আমরা তার কন্ডাক্টিভিটি এখানে রিড করতে পারবো। কিন্তু যেগুলো আমি বললাম, however they cannot be used to measure samples that stain or dissolve electrode surface such as highly concentrated acids and alkaline solutions. তাহলে আমরা এই যে খুব হাইলি অ্যালকালাইন অথবা অ্যাসিডিক সলিউশন কন্ডাক্টিভিটি আমরা মেজার করতে পারবো না ইউজিং দিস মেথড। ইন কন্ডাক্টিভিটি মিটারস দ্যাট ওয়ার্ক বাই দ্য ইলেকট্রোম্যাগনেটিক induction method, corrosion resistant materials such as plastics can be used for the parts that become wet. তার মানে আমরা কি করব, এই যে সাবস্টেন্স মানে এটা একটা প্লাস্টিক ম্যাটেরিয়াল দিয়ে হ্যাঁ কভার করে দিব, কভার করে দিলে তখন কি হবে, জাস্ট ওটার ভিতর দিয়ে খুব অল্প পরিমাণ কারেন্ট প্রবাহিত হতে পারবে এবং সেটা প্লাস্টিক যেহেতু এটা অ্যাসিডের সাথেও বিক্রিয়া করবে না, অ্যালকালির সাথেও বিক্রিয়া করবে না। আচ্ছা, then and these meters are good for measuring highly concentrated acids and alkaline solution. However, they are not suitable for measuring low conductivity. কারণ কি, ওই প্লাস্টিকের তো অলরেডি একটা রেজিস্ট্যান্স আছে, যে কারণে যদি আমরা খুব কম রেজিস্ট্যান্স মেজার করতে চাই তাহলে সেটা আমরা পারবো না, প্লাস্টিক নিবে না। আচ্ছা, তাহলে লো কন্ডাক্টিভিটি অ্যাকুয়াস সলিউশন সাচ অ্যাজ পিওর ওয়াটার এরকম কোন দ্রবণের কোনো ইসের কন্ডাক্টিভিটি আমরা মেজার করতে পারবো না। এখন আমরা একটা সূত্র পড়ব। সূত্রটা কি, যে আসলে আমরা কোনো একটা ইলেকট্রোডের মধ্যে দিয়ে কতটুকু পরিমাণ ইলেকট্রিসিটি পাস করলে যে কি পরিমাণ সাবস্টেন্স জমা হবে, তাহলে সেটা আমরা এখান থেকে দেখব। একটু হিস্ট্রি দেখি। ইন 1874 Kohlrausch formulated the law of independent migration of ions based on the experimental data. উনি করছেন কি, যে কতগুলো ডিফারেন্ট ইলেকট্রোলাইট নিয়েছেন এবং তার ভিতরে কমন কিছু আয়ন আছে। যেমন আমরা যদি বলি কমন আয়নগুলো এরকম করে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম আয়োডাইড, সোডিয়াম ব্রোমাইড অথবা সোডিয়াম আয়োডাইড, তাহলে এই তিনটার মধ্যে সোডিয়াম হলো কমন, তাই না? এটা একটা কমন আয়ন। আবার যদি বলি পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, তারপরে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এইটা, তাহলে এখানে ক্লোরিনটা হলো কমন। তাহলে কমন আয়ন বিশিষ্ট একটা মানে কতগুলো ইলেকট্রোলাইট নিয়েছেন এবং সেইগুলোর কন্ডাক্টিভিটি মেজার করছেন। মেজার করে দেখলেন কি, যে এইগুলোর কন্ডাক্টিভিটি ডিফারেন্স সেম, ডিফারেন্সটা জাস্ট এর ইলেকট্রোলাইট মানে এর কন্ডাক্টিভিটি এইগুলোর কন্ডাক্টিভিটি ডিফারেন্সটা সেম। তাহলে ওনার মাথায় একটা চিন্তা আসলো, তাহলে এইটা কেন হয়, তো সেটার কারণটা কি সেটা বের করতে গিয়েই উনি দেখলেন যে আসলে এই যে ইলেকট্রোলাইটের কন্ডাক্টিভিটি এটাকে আমরা বের করতে পারি হিসাব করে, যে আসলে এর ভিতরে কি কি আয়ন আছে, সেই আয়নগুলোর কন্ডাক্টিভিটির সাম আপ এবং প্রত্যেকটা ডিফারেন্ট ইলেকট্রোলাইট, তাহলে প্রত্যেকটা ইলেকট্রোলাইটের মানে যে দুইটা আয়ন আছে অথবা যে যতগুলো আয়ন থাকবে প্রত্যেকটা আয়নের কন্ডাক্টিভিটি ডিফারেন্ট এবং ওভারঅল ইলেকট্রোমানের ভ্যালুটাকে আমরা জাস্ট মোলার কন্ডাক্টিভিটি যদি বলি, যে এর 1 মোল ডিজলভ করলে অথবা 1 মোল দ্রবীভূত হলে অথবা 1 মোল ডিপোজিট হলে সেক্ষেত্রে কি পরিমাণ আয়ন দরকার, সরি ইলেকট্রিসিটি দরকার হয়, সেটা জাস্ট আমরা এই দুইটা কম্পোনেন্টের কন্ডাক্টিভিটি সাম আপ করলেই পেয়ে যাব। তো এখন দেখো আমরা এখানে পড়ি,
at infinite dilution the dissociation of the electrolyte is complete. মানে যদি তোমার আমি বলেছি যে উইক ইলেক্ট্রোলাইটের ক্ষেত্রে যদি খুব কম পরিমাণে আয়ন নেওয়া হয়, কম পরিমাণে ইলেকট্রোলাইট নেওয়া হয়, তার মানে কনসেন্ট্রেশনটা যদি খুব কম হয়, তাহলে সেক্ষেত্রে এটা আয়োনাইজেশন কমপ্লিট, কারণ তার ভিতরে মানে ডিসোসিয়েশন হওয়ার পসিবিলিটি হ্যাঁ একদম এই থাকবে না, আর কিছু থাকবে না, ইনফিনিট থাকবে না, কমপ্লিট, এন্ড হেন্স is ion makes definite contribution to the equivalent conductivity of electrolyte. তাহলে যদি আমাদের পুরোটা আয়ন, এই যে আমরা বললাম সোডিয়াম ক্লোরাইড, তাহলে এটা যদি কমপ্লিটলি এখানে মনে করো 5টা মলিকুল নিয়েছিলাম, তো 5টা মলিকুল, তাহলে সেক্ষেত্রে অনেক বড় একটা সলিউশনের মধ্যে 5টা মলিকুল নিলে সেক্ষেত্রে তার কনসেন্ট্রেশনটা খুব কম বা ডাইলুট, তো তখন কি হবে, এখান থেকে ঠিক 5টা Na+ পাবো, 5টা Cl- পাবো। ওকে, তার মানে কি এখন এই যে ওভারঅল এই ইলেকট্রোলাইটের কন্ডাক্টিভিটি will be determined not zero, will be determined by the total number of ions, এই দুইটা আয়ন এর কন্ডাক্টিভিটি দিয়ে। দেখো এক যেখানে বলছে, তাহলে আচ্ছা, at infinite dilution the dissociation of the electrolyte is complete and hence each ion makes definite contribution to the equivalent conductivity of the electrolyte. তাহলে এই যে ইলেকট্রোলাইট এর টোটাল কন্ডাক্টিভিটি will be determined by its component যা যা আছে, এই দুইটা কম্পোনেন্টের টোটাল যে কন্ডাক্টিভিটি, সেই কন্ডাক্টিভিটিটাকে আমরা এই ইলেকট্রোলাইটের কন্ডাক্টিভিটি হিসেবে ডিফাইন করতে পারবো। তাহলে irrespective of the nature of the ions associated with it, মানে তুমি কি ধরনের আয়ন নিচ্ছ that doesn't matter, শুধুমাত্র কি আয়ন তৈরি হচ্ছে সেটা ম্যাটার করবে। Kohlrausch examined the values of molar conductivity of a number of strong electrolytes with common anions or cations, যেটা আমি এখানে বলেছি কমন ক্যাটায়ন, সরি এটা হলো কমন ক্যাটায়ন আর কমন অ্যানায়ন। সো উনি এরকম করে কতগুলো ইলেকট্রোলাইটের কন্ডাক্টিভিটি, মোলার কন্ডাক্টিভিটি ডিটারমিন করছেন with common anions or cations and found some regularity in the molar conductivity values of various electrolytes. সো এই যে ইলেকট্রোলাইট গুলো, এই ইলেকট্রোলাইট গুলোর কন্ডাক্টিভিটির মধ্যে একটা জেনারেল একটা ট্রেন্ড, সাধারণ একটা পরিবর্তন দেখতে পাইছেন। He observed that when the electrolytes are considered in pairs, জোড়ায় জোড়ায় যদি চিন্তা করা হয়, considered in pairs having one common ion, the difference between molar conductivity values were constant. যেটা আমি বলেছি যে এই দুইটার মধ্যে ডিফারেন্স, এই দুইটার মধ্যে ডিফারেন্স, এটা যদি আমরা কনসিডার করি তাহলে দেখবো সেটা কনস্ট্যান্ট হবে বা সেম হবে। দেখো এখানে পটাশিয়াম ব্রোমাইড, সোডিয়াম ব্রোমাইড, তাহলে কমন আছে ব্রোমিন, তাহলে এই দুইটার কন্ডাক্টিভিটির ডিফারেন্স কত পাওয়া গেল 23.41। আবার পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, এই দুইটা কন্ডাক্টিভিটি আলাদা করে দেখানো হয়েছে, তারপরে ডিফারেন্সটা 23.41। পটাশিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট, নাইট্রেট হলো কমন, তাহলে ডিফারেন্স 23.41। ওকে, তাহলে এই যে এখানেও দেখো একই রকম, যদি আমরা ক্যাটায়ন গুলো কমন নেই, ক্যাটায়ন গুলো কমন নিলে 2.06, এটা সোডিয়াম ব্রোমাইড, সোডিয়াম ক্লোরাইড, তাহলে সেইগুলো কমন নিলে সেক্ষেত্রে পাওয়া যাচ্ছে 2.06 কমন, অথবা ডিফারেন্সটা সেম। আচ্ছা, এখান থেকে ওনার যে চিন্তা হলো, this observations led Kohlrausch to state that the molar conductance at infinite dilution is different for different electrolyte. এই দেখো এই ইলেকট্রোলাইট পটাশিয়াম ব্রোমাইড এর মোলার কন্ডাক্টিভিটি ভ্যালু 151.92, সোডিয়াম ব্রোমাইড এটা আরেকটা ইলেকট্রোলাইট, তার কন্ডাক্টিভিটি, মোলার কন্ডাক্টিভিটি 128.51। তার মানে এখানে কিন্তু কোনো একটা ইলেকট্রোলাইটের কন্ডাক্টিভিটি সেম নয়, তাই না? প্রত্যেকটা এই যে 121, 144, 126, 49, 28, 51, সো প্রত্যেকটা ইলেকট্রোলাইটের কন্ডাক্টিভিটি, মোলার কন্ডাক্টিভিটির ভ্যালু কিন্তু ডিফারেন্ট, বাট for different electrolytes and is equal to the sum of the conductance of constituent ions of the electrolytes. তার মানে এই যে দুইটা আয়ন দিয়ে, পটাশিয়াম আয়ন, ব্রোমিন আয়ন, সোডিয়াম আয়ন, ব্রোমিন আয়ন, এইরকম
এই যে ইলেকট্রোলাইটের কন্ডাক্টিভিটিটা হবে এই দুইটা যে আয়ন আছে সেই আয়ন দুইটার ইলেকট্রো মানে কন্ডাক্টিভিটির সাম আপ। স্যার অ্যানায়ন নিলে ডিফারেন্সটা বেশি আর ক্যাটায়ন আচ্ছা, নিলে কম। এইটা আসলে অ্যানায়ন গুলো মোর ইলেকট্রোনেগেটিভ। সো দেখো এখানে ব্রোমিন আর এই যে ব্রোমিন ক্লোরিন, সো কমন ব্রোমিন আছে যখন কমন ক্লোরিন আছে, তো সবগুলোর ক্ষেত্রে এই অ্যানায়ন গুলো মোর ইলেকট্রোনেগেটিভ হওয়ার কারণে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই ডিফারেন্সটা রিলেটিভলি অনেক বেশি আর এটা অনেকটা কম। ওকে, তাহলে এখন দেখি যে কথা বলছি যে প্রত্যেকটা ইলেকট্রোলাইটের কন্ডাক্টিভিটি ডিফারেন্ট, কারণ আমরা এখানে যতগুলো ইলেকট্রোলাইট দেখেছি কোনোটারই কিন্তু আমরা রিপিট পাইনি, তাই না? সেক্ষেত্রে molar conductivity of different electrolytes are different, and the value of the molar conductivity is the sum of the ions molar conductivity। যে যে আয়নগুলো থাকবে, পটাশিয়ামের মোলার কন্ডাক্টিভিটি প্লাস ব্রোমিনের মোলার কন্ডাক্টিভিটি, সোডিয়ামের মোলার কন্ডাক্টিভিটি প্লাস ব্রোমিনের। সো এইটা তাহলে আমরা মোলার কন্ডাক্টিভিটি অফ ইলেকট্রোলাইট ইজ ইকুয়াল টু দা মোলার কন্ডাক্টিভিটি অফ পটাশিয়াম প্লাস মোলার কন্ডাক্টিভিটি অফ ব্রোমিন। তার মানে দুইটা আয়ন যা থাকবে সেই দুইটা আয়নের মোলার কন্ডাক্টিভিটি সাম আপ করলেই আমরা এই ইলেকট্রোলাইটের কন্ডাক্টিভিটি পেয়ে যাব। একটা एग्जांपल আমরা এখানে দেখি। This is known as Conrad's law of independent ionic migration. The law may be expressed in the form of delta, sorry এটা হলো কি বলে নেবলা পাই, এটাকে পাই বলে না, মোলার কন্ডাক্টিভিটি সিম্বলটা এই মোলার কন্ডাক্টিভিটি হিসেবে বলি আপাতত, আমি এক্স্যাক্টলি মনে করতে পারছি না। তারপরে ল্যামডা 0 প্লাস ল্যামডা 0 মাইনাস মানে কি, এটা হলো ক্যাটায়ন আর অ্যানায়ন। ওকে, তাহলে হোয়ার ল্যামডা 0 প্লাস এন্ড ল্যামডা 0 মাইনাস আর কল দা আয়ন কন্ডাক্ট্যান্স অফ দা ক্যাটায়ন এন্ড অ্যানায়ন রেসপেক্টিভলি। তাহলে এটা ক্যাটায়নের জন্য, এটা অ্যানায়নের জন্য। তাহলে আমাদের যে কোনো একটা সলিউশন এর মধ্যে থাকবে কি, ইলেকট্রোলাইটের মধ্যে থাকবে দুইটা আয়ন, একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন। তাহলে দুইটা ক্যাটায়ন এবং অ্যানায়নের কন্ডাক্টিভিটি যদি আমরা সাম আপ করি তাহলে আমরা ওই সাবস্টেন্সের বা ইলেকট্রোলাইটের কন্ডাক্টিভিটি পেয়ে যাব। The above equation means that each ion of an electrolyte contributes independently to the value of molar conductivity at infinite dilution. For example, the molar conductance of potassium chloride at infinite dilution is 149.86 per ohm per cm square per mole, যেটা আমরা ওইখানে দেখেছি পটাশিয়াম ক্লোরাইড বলছি, এটা 149.86। তাহলে এখন আমরা দেখি ইন্ডিভিজুয়ালি পটাশিয়ামের কন্ডাক্টিভিটি কত, ক্লোরিনের কন্ডাক্টিভিটি কত। The ion conductance of potassium ion and chloride ion 73.50 and 76.30। তাহলে এই দুইটাকে যদি আমরা সাম আপ করি তাহলে দেখো কত হয়, 149.80, যেটা আমরা ওইখানে পেয়েছি 149.86। সো ক্লোজ, এক্স্যাক্টলি অর ভেরি ক্লোজ। সো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি কি যে এই যে কোনো একটা ইলেকট্রোলাইটের conductivity, molar conductivity is the sum of cations, conductivity of cations and anions. Okay, তাহলে এই হলো, তাহলে এটা হিসাব করে this is in the agreement with the value measured directly। তার মানে যদি আমরা পটাশিয়াম ক্লোরাইডের কন্ডাক্টিভিটি মেজার করি তাহলে পাচ্ছি 149.86, আর দুইটা ইন্ডিভিজুয়ালি মেজার করে পাচ্ছি 149.80। so this is within the agreement or within the error. The Conrad's law of independent ionic migration is useful for calculation of molar conductivity for weak electrolytes for which molar conductivity cannot be ascertained from the plot of the conductivity versus concentration square root of the concentration as shown in table. So এই যে ওইগুলো মানে কিছু কিছু আয়ন আছে যেগুলোর মোলার কন্ডাক্টিভিটি আমরা গ্রাফিক্যালি প্লট করে এটা বের করতে পারি না। সো সেইগুলোর জন্যই কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালি এই যে ফর্মুলা দিয়ে যে এই আয়নগুলোর কন্ডাক্টিভিটি যদি আমরা জানি ইন্ডিভিজুয়ালি তাহলে সেখান থেকে আমরা হিসাব করে ওই ইলেকট্রোলাইটের কন্ডাক্টিভিটি, যেমন যদি আমরা বলি যে এক ওয়াটার, তাহলে ওয়াটারের কন্ডাক্টিভিটি কত হবে, H প্লাস আর OH মাইনাস, তাহলে দুইটা সাম আপ করো 350 198। তাহলে H2O হলো না, এখানে একটা হাইড্রোজেনের দুইটা যেহেতু আমার দুইটা লাগবে, এই যে OH আছে না এটা এটা তো OH আছে। আচ্ছা লিথিয়াম ক্লোরাইড, তাহলে লিথিয়াম ক্লোরাইড
তার কন্ডাক্টিভিটি এত, পটাশিয়াম আয়োডাইড, এরকম করে প্রত্যেকটার আমরা মানে যদি আয়ন গুলোর করতে পারি, কন্ডাক্টিভিটি জানতে পারি, তাহলে সেক্ষেত্রে আমরা, আর ওয়াটার তো মানে ডিসোসিয়েট হয়ে H প্লাস আর OH মাইনাসই হয়, তাই না? H প্লাস আর O মাইনাস তো হয় না। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা দেখব যে পানি H plus and OH ion has exceptionally high conductivity in aqueous medium. যখন আমরা এই জলীয় দ্রবণ নেই, জলীয় দ্রবণের মধ্যে H plus আয়ন এবং OH minus আয়নের কন্ডাক্টিভিটিটা খুব হাই, অন্য যে কোনো পদার্থের তুলনায় এই H plus এবং OH minus এর কন্ডাক্টিভিটিটা অনেক বেশি। এর কারণটা কি? এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে conductivity of H plus and OH minus are very high. Why? কারণটা হলো কন্ডাক্টিভিটি, আমি লাস্ট ক্লাসে আমরা কয়েকটা পয়েন্ট বলেছিলাম, যে সেটা তুমি তো দেখতে পাওনি। কন্ডাক্টিভিটি কি কি বিষয়ের উপরে ডিপেন্ড করে? রুলস অফ ইলেকট্রোলাইটিক কন্ডাকশন, হ্যাঁ এখানে আমরা বলেছিলাম যে কন্ডাক্টিভিটি অলসো টেন্ডস টু ইনক্রিজ উইথ অ্যান ইনক্রিজ দ্য সারফেস এরিয়া অফ দ্য ইলেকট্রোড। আচ্ছা, এখন একটা জিনিস বলি, যে একজন পাতলা মানুষ কি বেশি দৌড়তে পারবে, জোরে দৌড়তে পারবে, না একটা মোটা মানুষ দৌড়তে পারবে? ওকে, তার মানে ছোট একটা আয়ন যদি তৈরি হয়, তাই না? কোনো একটা পদার্থ আসলে কন্ডাক্টিভিটি মানে হলো মোবিলিটি অফ ইলেকট্রনস, তাই তো? আচ্ছা, তাহলে বা আয়নটাই তো আমরা ইলেকট্রনের বাহক হিসেবে চিন্তা করছি। সো সেই ক্ষেত্রে কোনো একটা আয়নের সাইজ যদি খুব বড় হয়, তাহলে সেক্ষেত্রে ওই আয়নটা কি খুব দ্রুত মুভ করতে পারবে না, তাই না? কোনো একটা আয়ন যদি খুব ছোট হয়, তাহলে সেক্ষেত্রে খুব দ্রুত মুভ করতে পারবে। হাইড্রোজেন আয়ন হলো দুনিয়ার যত রকমের আয়ন আছে তার থেকে সবচেয়ে ছোট আয়ন। তার মানে কি, সেক্ষেত্রে হাইড্রোজেন আয়নটা খুব দ্রুত মুভ করতে পারবে। দ্যাট মিন্স দ্য মোবিলিটি অফ H প্লাস আয়ন ইজ ম্যাক্সিমাম, therefore তার কন্ডাক্টিভিটি ইজিলি আমরা বলতে পারি যেটা খুব বেশি হবে। OH মাইনাস তাও এর সাইজটা অনেকটাই কম, অনেকটাই ছোট, যে কারণে H প্লাস এবং OH মাইনাস এর কন্ডাক্টিভিটিটা রিলেটিভলি অনেক বেশি। আরো কিছু কারণ আছে। In water solution, H plus ion is solvated into hydroxonium ion as H3O plus ion. Hydroxonium ion H3O plus is associated with other water molecules by hydrogen bonds. As shown in the picture, the proton transfer from first to the last oxygen atom by chain mechanism. So, এই যে প্রোটনটা তোমার এখান থেকে খুব সহজেই হাইড্রোজেন বন্ডের মাধ্যমে একদম এন্ডের অক্সিজেন পর্যন্ত বা এই এন্ড ওয়াটার মলিকুল পর্যন্ত খুব দ্রুত ট্রান্সফার হতে পারে। এখানের মধ্যে যেহেতু হাইড্রোজেন বন্ডটা স্ট্রং হাইড্রোজেন বন্ড থাকে, যে কারণে এটা মধ্য দিয়ে দেখো এই যে এখানে দেখাইছি এখানে, তারপরে খুব দ্রুত এই লাস্টের ওয়াটার মলিকুলে এই হাইড্রোজেন আয়নটা ট্রান্সফার হতে পারে। তারপরে the conductivity of an ion depends on mainly on its mobility. বলেছি যে কোনো একটা আয়নের কন্ডাক্টিভিটিটা ডিপেন্ড করে মেইনলি তার মোবিলিটির উপরে, যে কত দ্রুত আয়নটা ট্রান্সফার হতে পারবে, এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারবে। তাহলে যে আয়নটার সাইজ যত বড় হবে তার মোবিলিটি তত কম হবে, আর যার ছোট আয়ন তাহলে তার মোবিলিটি অনেক ফাস্ট হবে। আচ্ছা, দ্যাট ইজ হাউ ফাস্ট ইট মুভস ইন অ্যান আয়নিক সলিউশন। সাইজ অফ H plus OH minus very small. These ions can move very fast. So they have highest conductivity. এখন যদি বলে H plus এবং OH minus এই দুইটার মধ্যে কার কন্ডাক্টিভিটি বেশি হবে? ডেফিনেটলি এটা আরো ছোট। আচ্ছা, অলসো কন্ডাক্টিভিটি ডিপেন্ডস অন দ্য কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশন, যে কোনো একটা সলিউশনের কনসেন্ট্রেশনটা কত বেশি হবে কত কম হবে তার উপরেও কিন্তু কন্ডাক্টিভিটিটা ডিপেন্ড করে। হায়ার দ্য কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশন, লোয়ার উইল বি ইটস কন্ডাক্টিভিটি। কেন? আমি একটু আগে বলেছি যে যদি আমরা একটা উইক ইলেকট্রোলাইট নেই, সেক্ষেত্রে যত বেশি পরিমাণ ইলেকট্রোলাইট অ্যাড করব তত বেশি পরিমাণে কিন্তু আনডিসোসিয়েটেড মলিকুল গুলো থাকবে, এবং সেই আনডিসোসিয়েট মলিকুল গুলো কি করবে? আয়নটাকে প্রবাহিত হতে বাধা দেবে, যে কারণে ওই মানে যদি ইলেকট্রোলাইটের কনসেন্ট্রেশনটা বেশি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তার কন্ডাক্টিভিটি কমে যাবে। তার মানে যদি ওই সলিউশনটার কনসেন্ট্রেশনটা কম থাকে, দেন দা কন্ডাক্টিভিটি উইল বি হায়ার। এবং
কারণ কি ওপেন স্পেস বেশি থাকবে, ওপেন স্পেস বেশি থাকবে এবং ছোটাছুটি ভালো পারবে। আচ্ছা, তাহলে the conductivity depends on the concentration of the solution. Higher the concentration of the solution, lower will be its conductivity. For a pure water, the density of H plus and OH minus ion is very low or very dilute, and at the critical condition, that is at infinite dilution, every ion will have its maximum conductivity, called conduction at infinite dilution. পার্থ এতক্ষণে আসার সময় হইল? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, এখন আর সালাম দিয়ে কি হবে, ক্লাস শেষ হয়ে যাচ্ছে আর তুমি এখন আসছো। আচ্ছা, কত কিছু পড়ায় ফেললাম। এখন আয়নিক মোবিলিটি, আমরা তো আজকে ভাবছিলাম এই চ্যাপ্টারটা শেষ করে ফেলবো। সো আয়নিক মোবিলিটিটা কি, যে কোনো একটা, আমরা একটু আগে বললাম যে কোনো একটা আয়ন কত দ্রুত মুভ করতে পারবে, আসলে সেটাই হলো আমাদের আয়নিক মোবিলিটি। যে একটা আয়ন যত দ্রুত মুভ করতে পারে তার মুভমেন্টটা অথবা মোবিলিটিটা তত বেশি, তাহলে সেই ক্ষেত্রে তার কন্ডাক্টিভিটিটা তত বেশি হয়। সো আয়নিক মোবিলিটিটা একটা টার্ম। The ionic mobility is defined as the velocity of an ion per unit electric field. যে এক ইউনিট ইলেকট্রিক ফিল্ডের মধ্যে দিয়ে একটা আয়ন, আমরা আসলে মেশের ক্ষেত্রে আমরা ভেলোসিটি যখন বলি, the distance traveled in 1 second, তাই তো? তার মানে কি পার ইউনিট টাইম। তাহলে 1 সেকেন্ড সময়ে যতটুকু ডিসটেন্স ট্রাভেল করতে পারে কোনো একটা বস্তু অথবা কোনো হিউম্যান যাই বলি না কেন, তাহলে দ্যাট ইজ দ্য ভেলোসিটি অফ দ্যাট সাবস্টেন্স। আর আয়নের মোবিলিটির ক্ষেত্রে বলবো কি, যে কত পরিমাণ আয়ন মুভ করতে পারে থ্রু ওয়ান ইলেকট্রিক ফিল্ড বা ইউনিট ইলেকট্রিক ফিল্ড। কারণ হ্যাঁ বলো, ট্রান্সফার হবে না, হ্যাঁ 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 ইয়েস, হ্যাঁ ট্রান্সফার হবে। সো the ionic defined as the velocity of an ion per unit electric field, কারণ আমরা তো ওই ইলেকট্রোডে তো ইলেকট্রিক ফিল্ড দিচ্ছি, তাই না? ইলেকট্রন ফ্লো এবং ওই ইলেকট্রোডের যে ইলেকট্রিক ফিল্ড পার ইউনিট ইলেকট্রিক ফিল্ডের মধ্যে দিয়ে কতটা আয়ন ট্রান্সফার হবে, সেটা হলো ionic mobility. The ionic mobility or ionic conductance is the conductivity of a solution containing 1 gram ion at infinite dilution when two sufficiently large electrodes are placed 1 centimeter apart. মানে দুইটা বড় বড় যদি আমরা ইলেকট্রোড নেই, দুইটা আমার এরকম দুইটাই আছে, সাফিসিয়েন্টলি লার্জ ইলেকট্রোড, যার ভিতরে যদি আমরা 1 গ্রাম ইলেকট্রোলাইট ডিপ করি অথবা ডিজলভ করি, এন্ড তার ভিতরে কি হবে, তাদের মাঝে ডিসটেন্স থাকবে 1 সেন্টিমিটার, তাই না? জাস্ট 1 সেন্টিমিটার কতটুকু, মোটামুটি আমার মনে হয় এতটুকু হবে, তাই না? এতটুকু বা একটু কম, এতটুকু হতে পারে। তাহলে যদি দুইটা ইলেকট্রন, the ionic mobility or ionic conductance is the conductivity of a solution containing 1 gram ion, তাহলে ইলেকট্রোলাইট থাকবে 1 গ্রাম, তার ভিতরে যদি আমরা at infinite dilution মানে কি অনেক বেশি পরিমাণ সলভেন্টে ডিজলভ করব, তার মানে আমরা অল্প একটু পানি নিয়ে তার ভিতরে 1 গ্রাম দিলে কিন্তু তার কনসেন্ট্রেশনটা অনেক বেশি হবে। তো সেক্ষেত্রে আমরা চাই কি ইনফাইনিট ডাইলুশন, মানে একদম ক্লোজ টু জিরো, তার মানে অনেক বেশি পরিমাণ সলভেন্ট দিয়ে আমরা যদি ডিজলভ করি এবং তার ভিতরে যদি দুইটা বড় বড় ইলেকট্রোড ডিপ করে 1 সেন্টিমিটার অ্যাপার্ট রাখা হয়, তাহলে তার যে কন্ডাক্টিভিটিটা হবে, তাহলে when two sufficiently large electrodes are placed 1 centimeter apart, that is the ionic mobility of that substance. Okay, so ionic mobility lambda A or lambda C proportional to velocities of ions UA or UC, মানে UA আর UC মানে কি anion cation. So lambda A or lambda C is the ionic mobility of cation, anion and cation. Unit of ionic mobility is per ohm centimeter square or per volt per second per cm square. তাহলে আমরা এখানে দেখলাম কি যে কোনো একটা দ্রবণে ইনফাইনিট ডাইলুটেড সলিউশন, যেটা 1 গ্রাম যদি সলিউশন বা 1 গ্রাম ইলেকট্রোলাইট এর মধ্যে যদি খুব বড় সাইজের
মোটামুটি একটা লার্জলি দেখো এখানে শব্দটা ব্যবহার করছি আমরা কি যে when two sufficiently large electrodes, মানে এক্স্যাক্টলি কতটা হতে হবে এমন কোনো নির্দিষ্ট নাই, বাট মোটামুটি বড়, খুব ছোট না আর কি। তাহলে 1 সেন্টিমিটার গ্যাপে যদি দুইটা ইলেকট্রোড রাখা হয় ওই ইনফাইনিটলি ডাইলুটেড সলিউশনের মধ্যে দিয়ে, তাহলে তার ভিতর দিয়ে এই দুইটা ইলেকট্রোডের মধ্যে দিয়ে কতটা আয়ন ট্রান্সফার হবে, তাহলে দ্যাট ইজ দ্য আয়নিক মোবিলিটি অফ দ্যাট আয়ন। আর অ্যাবসলিউট আয়নিক মোবিলিটিটা কি হবে তাহলে, যে আয়নিক মোবিলিটি আরেকটা জিনিস, আয়নিক মোবিলিটি এন্ড ট্রান্সপোর্ট নাম্বার আর রিলেটেড। আচ্ছা, ট্রান্সপোর্ট নাম্বারটা কি আমরা সেটা একটু পরে দেখছি, আমাদের পরের স্লাইডে আছে। আয়নিক মোবিলিটি এন্ড ট্রান্সপোর্ট নাম্বার আর রিলেটেড অ্যাজ lambda a or lambda c ta or tc multiplied by ionic mobility। আচ্ছা, তাহলে এখন আমরা এখান থেকে কিন্তু ট্রান্সপোর্ট নাম্বারের ডেফিনিশনটা পেয়ে যাচ্ছি। সেটা কি, আয়নিক মোবিলিটি এটা হলো যে কোনো একটা কম্পোনেন্টের ক্যাটায়ন অথবা অ্যানায়ন ইকুয়াল টু ট্রান্সপোর্ট নাম্বার মাল্টিপ্লাইড বাই মোবিলিটি। সো এখানে আমরা বলেছিলাম প্রপোর্শনাল। সো ionic mobility lambda a or lambda c is proportional to velocities of ions, মানে এই যে দুইটা ইলেকট্রনের মধ্যে দিয়ে আয়ন কত পার ইলেকট্রিক ফিল্ডের মধ্যে দিয়ে কত পরিমাণ আয়ন ট্রান্সপোর্ট হতে পারবে, that is the ionic mobility. So ionic mobility is proportional to the velocity of the ions. তাহলে এই যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটাকে যদি আমরা তুলে দেই, তার জন্য আমাদের একটা কনস্ট্যান্ট ভ্যালু লাগবে, দ্যাট কনস্ট্যান্ট ইজ দ্য ট্রান্সপোর্ট নাম্বার। সো ট্রান্সপোর্ট নাম্বারটা আমরা যদি এইভাবে ডিফাইন করি, সো TA ইকুয়াল আয়নিক মোবিলিটি ডিভাইড বাই দ্যাট ইজ দ্য মোবিলিটি। সো তাহলে আয়নিক মোবিলিটি এন্ড ভেলোসিটিস, তাহলে ভেলোসিটিস অফ আয়নস ল্যামডা ইনফিনিটি। সো ল্যামডা এটা কি আয়নিক মোবিলিটি এন্ড ট্রান্সপোর্ট নাম্বার আর রিলেটেড টু দিস। সো ইউনিট অফ আয়নিক মোবিলিটিটা আমরা ল্যামডা এ বা ল্যামডা সি দিয়ে প্রকাশ করছি, আর ভেলোসিটিস অফ আয়নস, সো এইটা ল্যামডা ইনফিনিটি আমরা দিলাম কেন, এটা তো ভেলোসিটিসটা হওয়ার কথা, ল্যামডা ইনফিনিটি এটা না, ল্যামডা এ এটা ভেলোসিটি হওয়ার কথা মনে হচ্ছে। আচ্ছা, আমি পরে একটু দেখে বলে দেবো তোমাদেরকে। তাহলে অ্যাবসলিউট আয়নিক মোবিলিটি, the mobility with which the ion moves under unique potential gradient। তার মানে যদি আমরা কোনো একটা সাবস্ট্যান্সের মধ্যে দিয়ে যদি 1 পটেনশিয়াল গ্রেডিয়েন্ট 1 ভোল্ট, সোজা কথায় 1 ভোল্ট যদি পটেনশিয়াল গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি, তাহলে সেক্ষেত্রে তার যে আয়নিক মোবিলিটি এইটাকে বলা হবে অ্যাবসলিউট আয়নিক মোবিলিটি। তাহলে অ্যাবসলিউট আয়নিক মোবিলিটি ইকুয়াল আয়নিক মোবিলিটি ডিভাইডেড বাই 1 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহিত হলে ফ্যারাডের কারেন্টের ভ্যালুটা কত, আয়নিক মোবিলিটি ডিভাইড বাই 96500। यस, সো আমাদের চ্যাপ্টার এখানেই ক্লোজ। আয়নিক মোবিলিটি এখানে কিছু আছে, ট্রান্সপোর্ট নাম্বার। আচ্ছা, একটু বলে নিই ট্রান্সপোর্ট নাম্বারটা কি। অ্যাকর্ডিং টু দ্য ফ্যারাডেস ল, ফার্স্ট ল অফ ইলেকট্রোলাইসিস, দ্য নাম্বার অফ আয়নস ডিসচার্জড অ্যাট অ্যান ইলেকট্রোড ইজ প্রপোর্শনাল টু দ্য total quantity of electricity passed through the solution. Hence it follows that the total quantity of electricity that passes through the solution alpha is proportional, এটা not alpha, proportional to the sum of the mobility of the ions। তাহলে কোন কত পরিমাণ electricity that passes through the solution is proportional to the sum of the mobility of the ion, যেটা আমরা ওই যে একটু আগে যে ফর্মুলাটা দেখেছি যে কোন একটা ইলেকট্রোলাইটের যে আয়নিক মোবিলিটি সেটা কত হচ্ছে ইন্ডিভিজুয়াল আয়নগুলোর যোগফল। আচ্ছা, সেটাই এখানে the sum of the mobility of the ions is proportional to the sum of the mobility of the ions. The quantity of electricity carried by a particular ion proportional to the mobility of that particular ion। মানে এখন আমরা চলে গেলাম ইন্ডিভিজুয়াল আয়নে। ইন্ডিভিজুয়াল আয়নের মোবিলিটিটা, the quantity of electricity carried by a particular ion proportional to the mobility of that particular ion. So ওই পার্টিকুলার আয়নটা কত দ্রুত মুভ করতে পারবে, তার মানে কি, আমরা যদি দেখি ওখানে আগের স্লাইডে দেখিয়েছিলাম যে হাইড্রোজেন আয়ন, দেখো হাইড্রোজেন আয়নের আয়নিক মোবিলিটি 350, লিথিয়ামের 38, সোডিয়াম 50,
সো হাইড্রোজেন আয়নের সাইজটা কতটুকু? খুবই ছোট, যে কারণে তার আয়নিক মোবিলিটিটা মোলার কন্ডাক্টিভিটি আয়নিক মোবিলিটি যদি বলি সেটা হলো সবচেয়ে বেশি। আর বাকি যতগুলো আছে দেখো ওএইচটা তাও বেশি, বাকি যতগুলো আছে সবগুলোর কিন্তু অনেক কম। সো এই জন্য আমরা বলি যে এক্সেপশনালি হাই কন্ডাক্টিভিটি ফর H+ and OH- আয়নস। সো তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা আয়নের মোবিলিটি ইজ প্রপোর্শনাল টু দা conductivity of individual ions is directly related to the mobility of that ions. যে কোন আয়নটা কত দ্রুত মুভ করতে পারবে তার সাথে সেটা সম্পর্কিত, এবং যার মোবিলিটি যত বেশি তার কন্ডাক্টিভিটিও তত বেশি। The quantity of electron, thus the fraction of the total current carried by each ion is called its transport number. মানে হ্যাঁ, the total current, মনে করো আমরা যখন একটা ইলেকট্রোলাইটের কথা বলি, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড অথবা ম্যাগনেসিয়াম ক্লোরাইড যে কোনো, তাহলে এই যে ইলেকট্রোলাইট যতটুকু ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে তার ভিতরে একটা উপাদান যেই অংশটা কন্ডাক্ট করবে বা ইলেকট্রিসিটি ট্রান্সপোর্ট করবে, দ্যাট ইজ দ্য ট্রান্সপোর্ট নাম্বার অফ দ্যাট আয়ন। ওকে, আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই। পার্থ একটু সময় থাকতে তো ক্লাসে আসতে পারতাম। জি